নমস্কার, শুরু করছি আমার বিহারী গুরু দ্বিতীয় পর্ব। প্রথমে একটা অনুতাপের কথা আপনাদের জানিয়ে নিই। আজকের একটা থাম্বনেল করার জন্য আমি তন্ন তন্ন করে হামদির কোনো ছবি গুগলে আছে কিনা বা ইন্টারনেটে আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করলাম। যতবার গুগলে হামদি বে নামটা লিখি ততবার অটোমান এম্পায়ারের এক অধীশ্বরের ছবি সহ তার সম্পর্কে অসংখ্য লেখা পড়ে আছে। হামদিকে যারা চিনতেন এরকম 2-4 জনের সঙ্গে ফোনে কথা বললাম, সবার জবাব হলো না না না, কারো কাছে নেই। কল্পনা করতে পারেন যে গুগলে একটা ক্লিক করলে আপনি যে কোনো মানুষ সম্পর্কে জানতে পারবেন, সেই গুগল আমার গুরু এবং সেই সময়কার কলকাতার ইংরেজি সাংবাদিকতার একজন দিকপাল হামদি বে সম্পর্কে একটা কথাও ভবিষ্যৎ প্রজন্মের জন্য লিখে রাখেনি। অবশ্য দোষটা তার নয়, দোষটা সম্পূর্ণভাবে দোষ বলুন আর চরিত্র বৈশিষ্ট্য বলুন, সেটা ওই হামদির নিজেরই। কেননা হামদির মতো বোহেমিয়ান, অগোছালো, নিজের সম্পর্কে সম্পূর্ণভাবে একটা অবজ্ঞার মনোভাব এবং পল্লবগ্রাহিতাকে কখনো বড় করে না দেখার প্রবণতা, নিজেকে কেউকেটা না ভাবা, এই যে গুগলে তার কোনো স্মৃতি অথবা ছবি রক্ষিত হচ্ছে না, এটা তারই একদম অনিবার্য ফলশ্রুতি। যতদিন তিনি ছিলেন, কর্মরত ছিলেন, কলকাতা শহরের বিবিধ বারে, খবরের কাগজের অফিসে, কাবুলিওয়ালার গলির থেকে হামদি বে নামটা খুব জনপ্রিয় ছিল। তারপর অবসর নেওয়ার পরে তিনি ক্যান্সারে আক্রান্ত হলেন। আমি তখন দিল্লিতে থাকি, কলকাতায় এসেছি, আনন্দবাজার অফিসে গেছি। গৌরকিশোর আমাকে বললেন, চল একবার হামদিকে দেখে আসি। হামদি তখন থাকতো জ্যোতির্ময় দত্ত আর মীনাক্ষী দত্তের বাড়ি, বাসা ভাড়া বাড়ি, গলফ ক্লাব রোডের ফ্ল্যাটে। তার মানে এই নয় হামদির নিজের মাথার উপর একটা ছাদ ছিল না। কিছুটা দূরেই ওই গলফ ক্লাবে ঢোকার রাস্তা যেখানে শুরু হচ্ছে, তার বাঁ পাশেই ছিল একটা এই 4তলা বাড়ির কোনো একটা ফ্লোরে হামদির স্ত্রী থাকতেন সেখানে। তার কন্যা ইয়ানা পরে টেলিগ্রাফ পত্রিকায় আমার সহকর্মী ছিলেন, তিনিও সম্ভবত মায়ের সঙ্গে থাকতেন। কিন্তু হামদি পারতপক্ষে সেই বাড়িতে পাই মারাতেন না। তিনি ওই জ্যোতিদার মেমেদির বাড়িতে কখনো একটা চৌকির উপর, কখনো মেঝেতে, কখনো একটা কাষ্ঠখণ্ডেও, একটা সময় আসতো রাতে যখন হামদি বেকে আর জাগিয়ে রাখাই যেত না, তিনি ঘুমের ওষুধ খেতেন বলে নয়, অ্যালকোহলই তাকে ঘুম পাড়িয়ে দিত। সে যাই হোক, আমাকে গৌরকিশোর বললেন চল। যেতে যেতে গাড়িতে তিনি আমাকে বললেন, জানিস হামদি আর বেশি দিন বাঁচবে না। শুনে মনটা খুব ভারাক্রান্ত হলো।
বললাম কেন? বললো না, লাস্ট স্টেজ অফ হিস ক্যান্সার। কোথায় হয়েছে ক্যান্সার? না, গলাতে। বন্ধু গৌরকিশোর হামদির বোধহয় 50-60 বছরের বন্ধু। তখন ওই এসপ্ল্যানেডিস বলতাম আমরা, রাজভবনের ঠিক বিপরীতে একটা বিদেশি মদের দোকান ছিল। গৌরকিশোর সেখানে গাড়িটা থামালেন, আমাকে বললেন চল। গেলাম, এবং ওই দোকানে থেকে তখন পাওয়া যেত, এখনো যায় কিনা জানি না, 1 বোতল ব্লু রিবন জিন কিনলেন। কারণ এই জিনই ছিল হামদির অভ্যর্থ মার্কার। হামদি ওই জিন ছাড়া আর কোনো কিছু খেতেন না। ভুল করেও কখনো তিনি তার পানীয়তে জল মেশাতেন না, লাইম কর্ডিয়াল ইত্যাদি মেশানো তো দূরস্থান। কেননা তিনি বিশ্বাস করতেন যে পানীয় যদি আস্বাদন করতে হয়, তাহলে ইউ হ্যাভ টু টেক ইট র। আর কবে কেন জিনের ভালোবাসায় পড়ে গেছিলেন হামদি বলতে পারবো না, কিন্তু বহুদিনের বন্ধু গৌরকিশোর সম্ভবত শেষ সাক্ষাতের স্মারক হিসেবে তারই প্রিয় ব্লু রিবনের একটা জিনের বোতল কিনে নিলেন। আমরা ঢুকলাম। তখন জ্যোতিদা এবং মীনাক্ষীদি এই দ্বীপ্রহরে বোধহয় একটু বিশ্রাম নিচ্ছিলেন, আর হামদি তাদের বাইরের ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে চুপচাপ বসেছিল। গলার কণ্ঠনালীর কাছটা কাটা, একটু বেগুনি রঙের ওষুধের দাগ। গৌরকিশোর এবং আমাকে দেখে তিনি যে কতটা আহ্লাদিত হয়েছিলেন সেটা তার চোখ দুটো দেখেই আমরা বুঝতে পারলাম। কথা বলতে পারেন না, খেতে পারেন না, আর যেই বন্ধু তাকে ওই জিনের বোতলটা দেখালো, মনে হলো তিনি বোধহয় আবার পুনর্জন্ম পেয়ে গেছেন। এত আনন্দে বিহ্বল হয়ে পড়লেন। ততক্ষণে আমাদের চিৎকার চেঁচামেচি শুনে জ্যোতিদা মেমেদি উঠে পড়ল এবং গুরু দক্ষিণা দিতে আমি এবং গৌরকিশোর তার বন্ধুকৃত্য করতে একটা ছোট কাঁচের গ্লাসে একটুখানি জিন নিয়ে হামদিকে দিলাম, একথা জেনেই যে সম্ভবত তার পক্ষে শরীরের এই অবস্থায় এটার প্রতি সুবিচার করা সম্ভব হবে না। তখনও আমরা ভুলে গেছিলাম আমরা যার সঙ্গে ডিল করছি তার তিনি বে অফ বেঙ্গল। সারা জীবন যত জিন খেয়েছেন তা দিয়ে একটা ছোটখাটো বঙ্গোপসাগর তৈরি হয়ে যেতে পারে। এবং আপনাদের একেবারে আঁখো দেখা হাল বলছি, সেই জিনের পেগটি হাতে পেয়ে হামদি একটা অবিশ্বাস্য কাণ্ড করে ফেলল। সেটা হলো, এক হাত দিয়ে গলার এই যে কণ্ঠনালীতে কাটা ছিল সেটাকে জুড়ে টাক করে এক চুমুকে তিনি গ্লাস নামিয়ে দিলেন। আমরা হাততালি দিয়ে উঠলাম এবং সে কি পরিতৃপ্তির হাসি! আমার এবং সম্ভবত গৌরকিশোর দুজনের কাছেই সেটাই ছিল হামদির সঙ্গে শেষ সাক্ষাৎ। তারপর আমি দিল্লি চলে যাই।
কিছুদিন পরে খবর পাই হামদি আর নেই। এই সেই যে তিনি নেই হয়ে গেলেন, নেই তো নেই, হয়তো তার দু চারজন খুব ঘনিষ্ঠ বন্ধু জ্যোতিদা, মীনাক্ষী দে কিংবা কঙ্কাবতী, এদের স্মৃতিতে তিনি আমারই মতো চিরকাল অমলিন হয়ে থাকবেন। কিন্তু হামদি বের কটা বই আছে, তিনি কি কি বড় ইভেন্ট নিজে কভার করেছিলেন, এই সংক্রান্ত কোনো দলিল দস্তাবেজ পাওয়াই যাবে না। সেই প্রসঙ্গে আমি পরে আসছি। একটা কথা বলে আমি হামদির অন্য প্রসঙ্গে যাব। সেটা হলো, যখন হামদি মারা যান, পরে আমি খবর নিয়ে জেনেছি তার উত্তরাধিকার বলতে ছিল প্রস্রাবে ভিজে থাকা দুর্গন্ধযুক্ত একটা ফুল প্যান্ট, একটা হাফ শার্ট, আর একটা ডাঁটি ভাঙা চশমা। এর বাইরে হামদি বে স্থাবর অস্থাবর কোনো কিছুর মালিক ছিলেন না। ছিলেন না বলে তার কখনো একদিনের জন্য মনস্তাপ হয়েছে বলেও আমি বিশ্বাস করি না। বোহেমিয়ান বলতে কাকে বোঝায়, আমাদের বাঙালিদের অনেকে এ সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে কখনো সুনীলদা, কখনো শক্তিদা বিশেষ করে কথা বলেন। কিন্তু শক্তিদা ওই মদ্যপানের মানদণ্ডে হামদির সমকক্ষ হলেও ঘোরতর সংসারী মানুষ ছিল। নিজের পুত্রকন্যাকে অসম্ভব ভালোবাসতেন। প্রথমে ওই বেগবাগানের কাছাকাছি কোনো এক রাস্তায় একটা ফ্ল্যাটে থাকতেন, তারপর নিজে ফ্ল্যাট করে ওই বেলেঘাটা ফুলবাগানের দিকে সেখানে চলে গেছে। অর্থাৎ শক্তি চট্টোপাধ্যায় যদি হন একজন সংসারী বোহেমিয়ান, হামদি বে তাহলে একজন স্বাধীন স্বেচ্ছাচারী বোহেমিয়ান। এই যে কালকে শেষ করেছিলাম হামদি বের সঙ্গে আমার প্রথম সাক্ষাতের ঘটনা বা দুর্ঘটনা যাই বলুন, সেটাকে নিয়ে আমার ভাইভাতে আমি ভেবেছিলাম শূন্য পাবো, কেননা আমি সত্যি ওই খটোমটো লেখাটা পড়েই দেখিনি। দু চার লাইন পড়েই আমার মনে হয়েছিল মাথার উপর দিয়ে যাচ্ছে, এইসব পড়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এবং আমার মুখে একদম সত্য ভাষণ শুনে হামদি যেভাবে হেসে উঠেছিলেন, সেই হাসিটা আমার তার সঙ্গে সেই সাক্ষাৎকারের যে হাসি, এই দুটো হাসিকে মেলালে আমার হামদির পরিক্রমা শেষ হয়। একটা দিয়ে শুরু, একটা দিয়ে শেষ। তারপরে যাই হোক, এত কাণ্ড করে তো শেষ পর্যন্ত চাকরি কারা পেল, এই 15-16 জন না 20 জন, এখন আমার নাম নেই, মনে নেই। তাদের একটা তালিকা আজকালের 96 নম্বর রামমোহন রায় সরণি, যেটা লাহাবাড়ি হিসেবে সে সময় প্রসিদ্ধ ছিল। শ্রদ্ধানন্দ পার্কের একদম ব্যাং অপোজিট সেই বাড়ির একটা অংশে একতলাটা নিয়ে আজকাল অফিস তৈরি হয়েছে। খবর পেয়ে আমি গিয়ে দেখি আমার নামটা রয়েছে সর্বাগ্রে।
আসলে ততক্ষণে আমার এই সামান্য একটা চাকরির জন্য এত খাটাখাটনি করতে হয়েছে যে ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম না কি হলাম এই নিয়ে আমার কোনো চিন্তা ভাবনাই ছিল না। আমি আমার একটা দীর্ঘশ্বাস পড়লো তালিকার দিকে তাকিয়ে, ভাবলাম ও অ্যাট লাস্ট তাহলে চাকরিটা শুরু হবে। এবং প্রথমে লিখিত পরীক্ষা, তারপর ডিসার্টেশন, তারপরে ইন্টারভিউ, তারপরে ভাইভা, এত কিছু দিয়ে হাতে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম শিক্ষানবিশির, তাতে দেখলাম মাইনে হচ্ছে 650 টাকা। একটু ইগোতে সেদিনকে যে লাগেনি তা না, কেননা আমার যা একাডেমিক অ্যাচিভমেন্টের রেকর্ড সেটাকে ব্যবহার করে আমি যদি একটা স্কুলে মাস্টারি করতাম বা কলেজে অধ্যাপনা করতাম, এর চাইতে বেশি বেতন জীবনের সূচনায় হয়তো পেতাম। কিন্তু তখন আমরা বেতনটাকে খুব গ্রাহ্যের মধ্যে আনিনি। আমাদের মনে হতো সাংবাদিকতা এমন একটা পেশা যা দিয়ে দুনিয়া বদলে ফেলা যায়, তার বিনিময়ে ক টাকা মাসের শেষে বাড়ি নিয়ে যাব সেটা একেবারেই অপ্রাসঙ্গিক। আমার এই ধরনের চিন্তাধারার করার বিলাসিতা ছিল কারণ বাড়িতে বাবা ছিলেন, তিনি তখন সবে প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর নিয়েছেন, পেনশন পাবেন, অর্থাৎ না খেতে পেয়ে মরব না। কিন্তু জীবনের সবচেয়ে দুঃখের দিনটা কবে ছিল জানেন? প্রথম মাস কাজ করার শেষে আমাদের যখন বলা হলো আমাদের যে যার ব্যাংক অ্যাকাউন্টে ওই গুটি কতক টাকা পড়ে গেছে। সেদিন নাইট ডিউটি ছিল, সারা রাত। পরের দিন বাড়ি ফিরে আর কাল বিলম্ব না করে আমি বালিগঞ্জ ফাঁড়ির মোড়ে, তখন একটা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার অফিস ছিল, সেখানেই আমার অ্যাকাউন্ট ছিল, সেখানে দৌড়লাম। খুব ইচ্ছে ছিল বেতনের প্রথম টাকাটা পেলে আমার মাকে, অভাগিনী মাকে, একখানা শাড়ি কিনে দেব। লাফাতে লাফাতে ব্যাংকে ঢুকলাম। ব্যাংকের সকলের সঙ্গেই আমার পরিচয় ছিল। বললাম, দেখো আমার নামে আমার অ্যাকাউন্টে 650 টাকা জমা পড়েছে কিনা। তারা খাতা লেজার ফেজার খুলে বলল, সুমন, আই এম সো সরি টু টেল ইউ, তোমাদের অফিসে যে চেক দিয়েছিল সেটা না বাউন্স করে। বললাম, বলো কি? বলছে, হ্যাঁ, ফর ইনসাফিসিয়েন্ট ফান্ড। সেদিনকে সেই মুহূর্তে ওই ব্যাংকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল আর ওই অ্যামাস্ট্রিট মুখই হব না। এত কিছু করে একটা চাকরি জুটিয়েছি যা দিয়ে চিনেবাদামের বেশি খরচা ওঠে না, তাও আবার চেক বাউন্স, তাহলে কি কোম্পানি উঠে যাবে? বিকেলবেলা অফিসে এসে একেবারে রাগে গজরাতে গজরাতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ঢুকলাম। জানতে চাইলাম কি হোয়াট ইজ দিস ননসেন্স। তখন আমাকে শান্ত করতে সবাই মিলে বলল, আমাদেরই ভুল এটা, পরশু তুমি ব্যাংকে গিয়ে তোমার টাকা যদি না পাও আমরা 3 গুণ ক্ষতিপূরণ দিয়ে দেব। আমাদের আজকালের ওই লাহবাড়ির চাতালের একটা দিকে ছিল এডিটোরিয়াল, উল্টো দিকে ছিল সব কমার্শিয়াল সেকশন। আর হামদি যেখানে বসতো ঠিক তার ব্যাংক অপোজিটে ছিল অ্যাকাউন্টস। আমাকে অ্যাকাউন্টস থেকে বেরোতে দেখে
হামদি এরকম আঙুল তুলে, ততদিনে হামদি আমার 1 মাসের শিক্ষক হয়ে গেছেন। আমিও তার প্রিয়তম ছাত্র হিসেবে আস্তে আস্তে এমার্জ করছি। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে আমাকে বেড়াতে দেখে হামদি ডেকে আঙুল নাড়িয়ে আমাকে ডেকে বললেন, "Why did you go there, you son of a bitch?" Son of a bitch was not an abuse in our days. It was for the part. সাংবাদিকরা কাজের সময় গালাগাল দেবে না, মা মাসি ঠাকুমা তুলবে না, এটা ভাবাই যেত না। আজকে যদি সান অফ এ বিচ আমি কাউকে বলে বসি, হয় ম্যানেজমেন্টের কাছে চিঠি লিখে আমার চাকরি নট করে দেবে, নতুবা যার জমাটা পড়েছে হয়তো পুলিশে এফআইআরও করে দিতে পারে, অ্যারেস্ট করে নিয়ে যাবে। কেন জানেন হামদির আপত্তি ছিল? সেটা বলেই আজকের পর্ব শেষ করব। তখন খবরের কাগজের একটা নিজস্ব সংস্কৃতি ছিল, কাজের সংস্কৃতি। সেই সংস্কৃতিটা হলো সম্পাদকীয় দফতর আর ব্যবসায়িক সব দফতর, এই দুয়ের মধ্যে একটা চীনের প্রাচীর অদৃশ্যভাবে তৈরি হয়েছিল। জার্নালিস্টদের বলে দেওয়া ছিল বা বলে দেওয়া হতো, খবরদার এই লক্ষণ রেখা ক্রস করে বিজ্ঞাপন, সার্কুলেশন, অ্যাকাউন্টস এসব জায়গায় ঘুরঘুর করবে না। তোমাদের দেখলেই ওরা খবর কোনো একটা খাইয়ে দেওয়ার চেষ্টা করবে। সেই প্রলোভনে পা দেওয়ার চাইতে একই ছাদের তলায় চাকরি করেও ওদেরকে সৎ ভাই হিসেবে দেখা ভালো। আমার তো সবে জয়েন করেছি, তাই আই ওয়াজ ফিউমিং। আমি তখন হামদিকে বললাম যে, ইউ মে অ্যাবিউজ মি দ্য ওয়ে ইউ লাইক, বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ মাই চেক হ্যাজ বাউন্সড। হামদির বাজ খাই গলা ছিল। সম্ভবত ততক্ষণে ভায়া ম্যাজেস্টিক হামদি আবার রামমোহন রায় চলে এসছে। বাজ খাই গলায় প্রায় গোটা অফিস শুনল। হামদি বলছে, সো হোয়াট, checks often bounce. Do you know how many times my checks bounced? But that does not give you the license to cross the Lakshman Rekha, as I have told you. আমি আর কি করবো, মাথা চুলকোতে চুলকোতে ডেস্কে ফিরে গেলাম। অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে তো আশ্বাস বাণী শুনেছি, আর হামদির ইউ সান অফ এ বিচ, ইউ ড্যাশ শুনতে শুনতে ততদিনে ব্যাপারটা খেলার মতো হয়ে গেছে। আগামীকাল ফিরে আসব হামদির প্রশিক্ষক হামদির আলেখ্য নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।